মেশো দাদু যে কাল রাতে বেরোলো নিশ্চয়ই রুক্মিণী দিদার সাথেই দেখা করতে গিয়েছিল, তাই না? আমার ধারণাও কিন্তু এটাই। ধারণা নয় কাম্মা, আই এম শিওর। না তো মেশো দাদু আমাদেরকে বলবে না কেন? কিন্তু কাম্মা, আমার একটাই প্রশ্ন, রুক্মিণী দিদা আবার হঠাৎ করে এখানে এলো কি করে বলো তো? মানে কাম্মা এতদিন কোথায় ছিল, কিভাবে ছিল, তুমি কিছু জানতে চাওনি? উনি জানার সময়টা কোথায় পেলাম বলো তো? গিয়ে তো দেখলাম মানুষটা ওই অবস্থায় পড়ে আছে, তাই তো বাড়িতে নিয়ে আসতে ওনাকে বাধ্য হলাম। আমি কি করব? অনিরুদ্ধ, তুমিও রুক্মিণী দিদাকে দেখে অবাক হয়েছো, হওনি? তা তো হয়েছে। রুক্মিণী দিদা যতই বলুক যে রাধা পিসি বিয়ে করে চলে গেছে, ওর খেয়াল রাখেনি, মজায় আছে, বাট আই ডোন্ট বিলিভ দ্যাট উম্যান। মানে এত কম সময় মহিলাটার এতগুলো রূপ দেখেছি না। কাম্মা, কাম্মা তুমি কিছু মনে করো না, কিন্তু ওই মহিলাকে বাড়িতে আশ্রয় দিয়ে আমরা ঠিক করছি তো? আমরা কোনো রিস্ক নিচ্ছি না তো কাম্মা? মানে আমি জানি তুমি কেন সন্দেহ করছো, আর তোমার সন্দেহ করার যথেষ্ট কারণও আছে, কিন্তু আমার কি মনে হয় জানো তো? আমার মনে হয় এতদিনে হয়তো গুরুমা পুরোপুরি হেরে গেছে, হয়তো একেবারে নিঃস্ব হয়ে গেছে। গুরুমার পাশে কেউ নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, আমি মানছি যে ওই মানুষটা একদিন আমাকে অনেক হেয় করেছে, কিন্তু কেন করেছে সেটাও তো আমি খুব ভালো করে জানি। দেখো, আমি ওনার মেয়ের হয়ে স্টেজের পেছনে দাঁড়িয়ে গান গাইতাম, প্রত্যেকটা মানুষ আমার গানের প্রশংসা করত। সেখানে দাঁড়িয়ে গুরুমার তো খারাপ লাগবে, বুকে ব্যথা তো লাগবেই ওনার। গুরুমা এটা খুব ভালো করে জানতো, আমি হাতছাড়া হয়ে গেলে রাধা দিদির ভবিষ্যৎ অন্ধকার। তাই যে কোনো উপায়ে উনি আমাকে পাশে রাখার চেষ্টা করতেন, আমাকে কাছে রাখার চেষ্টা করতেন। আমি ওনাকে অনেক ছোট থেকে চিনি। আর কি জানো তো, আমি অনেক গরিব ঘরের মেয়ে, গান গেয়ে সেই টাকায় আমি সংসার চালাতাম। এতদিন বাদে এসে আমি এটা বলতে পারি না যে উনি আমাকে টাকা দিতেন না। উনি কিন্তু আমার গান গাওয়ার বিনিময়ে আমাকে টাকা দিতেন। আর যে মানুষটা আমার প্রয়োজন, আমার দুঃসময় আমার পাশে থেকেছে, তাকে আমি চোখের সামনে মরে যেতে দেখতে পারবো না। তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তাই মুনি যাই হয়ে যাক না কেন, এইটুকু রিস্ক আমাদের নিতেই হবে। আমাদের আর কিচ্ছু করার নেই। হ্যাঁ কাম্মা, আমি বুঝতে পেরেছি। কুর্মা একটু সুস্থ, তারপর না হয় জানা যাবে উনি কোথায় ছিলেন, কিভাবে এলেন। আর দেখো, মেসোমশাই আসলে তো আমরা জানতে পেরেই যাবো যে উনি কোথায় ছিলেন, কি করে এই অবস্থা হলো, তাই না? কিন্তু কাম্মা, আমি একটা কথা বলবো, এর পেছনে কোনোভাবে মা নেই তো? মেবি দিশা চৌধুরীর কথাতেই রুক্মিণী দিদা এখন এখানে এসে হাজির হয়েছে। কি বলছো কি দিদি ভাই? দিশা পাঠিয়েছে রুক্মিণীকে? শুয়ে রয়েছে? হ্যাঁ, কি ঝকমারি রে বাবা! রুগী সেজে থাকা যায়? বিরক্তিকর একটা। কি সব বুঝে রেখেছে হাতে! হে ভগবান, মানে এই লোকগুলোর জন্য কি গুজে রেখে দিয়েছে। শরীরে কোনো রোগ নেই, এরকম ভাবে শুয়ে থেকে এইসব।
বাবা, এটা তো বোধহয় ঠিক করলাম না। কেউ এসে গেলে তো ধরা পড়ে যাব। হ্যাঁ, এ কি, কেমন করে লাগায় এটা? হ্যাঁ, কোথায় লাগাই? কি কোথায় লাগাই? এটা কি হবে? বাবা, তো ব্যথা লাগছে। কি হবে? ধরা পড়ে যাব না তো? হ্যাঁ, মেসোমশাই, কোথায় ছিলেন আপনি এতক্ষণ? আমরা সবাই মিলে আপনাকে খুঁজছি, ফোন করছি, মেসেজ করছি, ফোন ধরছেন না, মেসেজ সিন করছেন না। কোথায় ছিলেন, কোথায় আপনি? কি করো বলো তো মেশো দাদু? দিদি ভাই, তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। না মেশো দাদু, আগে তুমিই বলো, তুমি আমাদেরকে না বলে কেন বেরিয়েছো? আর ফোন ধরছো না কেন? জানো না আমাদের টেনশন হয়। আর কোথায় গিয়েছিলে তুমি? রুক্মিণী দিদার কাছে। হ্যাঁ, কিন্তু সেখানে গিয়ে তো সেখানে গিয়ে রুক্মিণী দিদাকে না খুঁজে পেয়ে বাড়ি ফিরে আসতে পারলে না এদিক ওদিক না ঘুরে? সরি মেসোমশাই, আপনাকে না বলে আমি গুরুমাকে এই বাড়িতে নিয়ে এসেছি। আমার কাছে আর কোনো উপায়ও ছিল না। আপনি নাকি পুরো অ্যাডভান্সের টাকাটা দেননি, তাই বাড়িওয়ালা গুরুমাকে বাইরে বার করে দিচ্ছিল। আর এই শরীরে মানুষটা কোথায় যেত? সেই জন্য আমি গুরুমাকে এই বাড়িতে নিয়ে আসতে বাধ্য হয়েছি। কিন্তু তোরা কি করে জানলি যে রুক্মিণী ওখানে আছে? জানতে হয়েছে মেসোমশাই। আপনি কিন্তু এই মিথ্যে কথাটা বলে একদম ঠিক করেননি। এতদিন পর যখন গুরুমার সঙ্গে দেখা হয়েছে, যোগাযোগ হয়েছে, তখন আপনি অন্য একটা বাড়ি ভাড়া করে রাখবেন, ওখানে রেখে দেখাশোনা করবেন কেন? আমাদের তো বলতে পারতেন। আচ্ছা, সবাইকে না বলো আমাকে তো বলতেই পারতেন। আমাদের এতদিনের সম্পর্ক, এতদিনের বিশ্বাস, তাতে চির ধরবে বলে আপনার মনে হলো? আমাকে ক্ষমা কর মা, কেন বলিনি, আরো কি কি বলার বাকি আছে সব তোদের বলবো। তোরা ছাড়া আমার আছে কি বলতো? তবে সব বলার জন্য আমার একটু সময় দরকার ছিল। গুরুমার সঙ্গে আপনার কবে দেখা হচ্ছে মেসোমশাই? আমি সব বলবো রে মা। রুক্মিণীকে তোরা এখানে নিয়ে এসে কি ভালো করেছিস বলে বোঝাতে পারবো না। আমার মাথার উপর থেকে অনেক বড় টেনশন দূর করেছিস। আমি রুক্মিণীর ব্যাপারে যা যা জানি সব বলবো, শুধু ওর সাথে একবার দেখা করতে দে আমাকে। ওখানে গিয়ে শুনলাম ও নাকি অসুস্থ হয়ে পড়েছিল। একবার ওর কাছে আমাকে নিয়ে চল না রে মা। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা সবাই যাই, গিয়ে দেখি গুরুমা কেমন আছে। আচ্ছা চল। এসো। রুক্মিণী, কি করছো কি তুমি? গুরুমা, কি করছো তুমি এগুলো? দেখি এটা কেন খুলেছো? না দাও আমাকে, না বলছি। কেন খুলেছো তুমি এটা? আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। কেন কেন তোমরা আমাকে বাঁচিয়ে রাখছো গো? কেন? যে পাপ আমি করেছি তার শাস্তি মৃত্যু। তুমি জানো না, ওনার নিঃসঙ্গ অবস্থায় মৃত্যু, একমাত্র মৃত্যু। রুক্মিণী, কেন এরকম পাগলামি করছো? কেন কেন পাগলামি কেন করছো তুমি? আমি মরতে চাই গো, আমাকে মরে যেতে দাও, আমি মরে যেতে দাও। রুক্মিণী, দেখো শ্যামা তোমাকে এখানে নিয়ে এনেছে মানেটা কি? হ্যাঁ, ও তোমার জীবনটাকে নিয়ে ভাবছে। আর আমরা সবাই তোমাকে সুস্থ করার চেষ্টা করছি, তোমাকে ভালো রাখার চেষ্টা করছি। আমাদের এই চেষ্টাটাকে অপমান করো না। আমি তোমাদের অপমান করছি না গো, কিন্তু
কিন্তু আমি না, এটা আমি বুঝতে পারছি না আমি যে কি করে বেঁচে থাকার জন্য তোমাদের সাহায্য নেব। রুক্মিণী, তারপরেও বেঁচে থাকতে হবে, তারপরেও বেঁচে থাকতে হবে। ভগবান যতক্ষণ না চান ততক্ষণ নিজের জীবন কেড়ে নেওয়ার অধিকার তোমার নেই, কোনো অধিকার নেই। হ্যাঁ, আমি একটা অন্যায় করেছি। তোমার সাথে যে আবার আমার যোগাযোগ হয়েছে, তোমাকে যে আমি একটা জায়গায় রেখেছি, আমি বাড়ির কাউকে জানাইনি একটাই কারণে, তোমার সাথে আমার এই যোগাযোগকে ওরা কিভাবে নেবে আমি ঠিক বুঝতে পারিনি। তাই এই অন্যায়টা আমি করে ফেলেছি রুক্মিণী। তারপরেও যে শ্যামা তোমাকে এখানে নিয়ে আসবে, বাড়িতে নিয়ে আসবে, তো সবকিছু জেনে যাবে, আমি সত্যি বুঝতে পারিনি। বড় ভালো মেয়ে, জানো, বড় ভালো মেয়ে। দেখো না, দেখো আমি কত পাপ করেছি, কত অন্যায় করেছি, তারপরে দেখো আমাকে আদর করে বুকে করে বাড়িতে নিয়ে এলে। আমি তো লজ্জায় মরে যাচ্ছি গো, আমি লজ্জায় মরে যাচ্ছি। আমাকে মরতে দিও না, আমি পারবো। এরকম করো না, নিজেকে সামলাও। কেন তুমি এসব কথা বলছো বলো তো? জীবনের শেষ পর্যায়ে এসে কেন নিজের জীবনটাকে শেষ করে দেবে? কেন নিজের হাতে তুমি এত বড় পাপ করবে? এ দেখো না, অলোক বিশু তো কত সুন্দরভাবে জীবন কাটাচ্ছে। তুমিও থাকো না আমাদের সঙ্গে, ভালোভাবে থাকো, এই মানুষটাকে ভালো রাখো। দেখবে তাহলেই তোমার পাপের ভার কিছুটা হলেও লাঘব হবে। সত্যি বলছিস তুই? সত্যি বলছিস আমার পাপের ভার কমবে? তুই কেন এমন করছিস? তুই আমাকে কেন এভাবে রাখছিস, বাঁচতে সাহায্য করছিস? তোর এখন কি করা উচিত বল? আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বার করে দেওয়া উচিত। ঘাট ধাক্কা দিয়ে, তবে তো তোর মনে শান্তি হতো মা। না গুরুমা, তোমাকে তাড়িয়ে দিয়ে আমি কি করে শান্তিতে থাকবো বলো তো? আমি পারবো না তোমাকে তাড়িয়ে দিয়ে শান্তিতে থাকতে। আর তুমি শাস্তির কথা বলছো, শাস্তি তো তুমি পেয়েছো, প্রায়শ্চিত্তও করেছো। তোমার নিজের রক্ত, নিজের মেয়ে তোমাকে ছেড়ে চলে গেছে। এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে বলো তো? কুরমা, এখন তোমাকে রেস্ট নিতে হবে, সুস্থ হয়ে উঠতে হবে তোমাকে। দেখো না, সামনে আমার গানের অনুষ্ঠান আছে, তুমি শুনতে যাবে না আমার গান? তুমি যাবে না গান শুনতে? বলো না গুরুমা, তুমি যাবে তো আমার গান শুনতে? গান? শ্যামা, শ্যামা, তুই আমার গান গাইবি? শোনা, আমার গান গাইবি? আমার শ্যামা গান গাইবি? আমি আবার গান গাইবো, সামনে আমার একটা বড় অনুষ্ঠান আছে, আমি গান গাইবো। জানো তো গুরুমা, তুমি যখন রাধা দিদির হয়ে গানের বায়না নিতে না, তখন আমার খুব ইচ্ছা করতো তুমিও আমার হয়ে গানের বায়না নাও। গুরুমা, আমি সব ছেড়ে দেব, সব দায়িত্ব আমি তোমাকে দিয়ে দেব। আমাকে সৌভাগ্য কেন হবে না গুরুমা? নিশ্চয়ই হবে। এই যে ম্যাডাম, এইখানটায় স্টেজটা আছে, আর এইখান দিয়ে হচ্ছে অডিটোরিয়ামে ঢোকার রাস্তাটা। এইখান দিয়ে মানুষ ঢুকবে কিন্তু কেউ বেরোতে পারবে না। বেরোনোর জায়গাটা হবে এইখান দিয়ে। তাতে করে কি হবে, যদি কেউ কোনো রকম গন্ডগোল পাকিয়ে অডিটোরিয়াম থেকে পালানোর চেষ্টা করে, তাহলে আমরা তাকে স্পট করতে পারবো এবং ধরতেও পারবো। আর এছাড়া এই পুরো জোনটা ঘিরে এখানে বাইরে এবং ভেতরে সর্বত্রই সিকিউরিটি গার্ড থাকবে এবং স্টেজের চারদিকেও বাউন্সার থাকবে।
আর আমরা এমনিতেও চেকিং ছাড়া কাউকে ভেতরে অ্যালাউ করবো না। ভালোই ব্যবস্থা হয়েছে তাই না মা? মানে আমাদের তো এতটাই সিকিউরিটি দরকার যদি আমাদের প্ল্যানটা সাকসেসফুল হতে হয়। সেটা কি করে হতে দেব বাবা অনি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা তোমাদের মতন আলোচনা করো, আমি বরং আমার কাজটা এর মধ্যে সেরে দিই। না অনিরুদ্ধ, তোমরা ভুল করছো। ভুল করছে কেন কাম্মা? এই প্রোটেকশনটা তো তোমার দরকার। না বলছিলাম যে আমার এত সিকিউরিটির কোনো দরকার নেই। মানে ম্যাডাম, আপনি একজন বিখ্যাত মানুষ আর আপনার কিনা সিকিউরিটি চাই না? আর তাছাড়া এত বড় একটা প্রোগ্রাম, আর আপনাদের সিকিউরিটির জন্যই তো আমরা সবটা প্ল্যান করেছি। দেখুন, আমাদেরকে একটু অন্যভাবে ভাবতে হবে, মানে প্ল্যানটা একটু চেঞ্জ করতে হবে, একটু ঢিলে দিতে হবে প্ল্যানে। এমনভাবে প্ল্যানটা করুন যাতে সবাই খুব ইজিলি এন্ট্রি পায়। যদি দরকার পড়ে তাহলে অডিটোরিয়ামের ভেতরে করবেন না, বাইরে কোথাও করুন, খোলা জায়গায় করুন। দেখুন, এত বেশি প্রোটেকশন থাকলে তো আমাদের উদ্দেশ্যটাই সফল হবে না। দিশা চৌধুরী আসবেই না, আর আসবেই বা কি করে? ও তো চেকিংয়েই আটকে যাবে। তাহলে আমরা কি করে ওকে হাতে নাতে ধরবো? কিন্তু মা, আমার মনে হয় না মেজো জেম্মা এলে অরিজিনাল লুকে আসবে বলে। এলে নিশ্চয়ই ছদ্মবেশ নিয়ে আসবে, তাই না? তোমার কি মনে হয়? আর মেজো জেম্মা এসে যদি দেখে যে সিকিউরিটির কড়াকড়ি নেই, এন্ট্রি এত ইজি, তখন ঠিক মেজো জেম্মা বুঝতে পারবে যে মেজো জেম্মার জন্য এটা একটা ফাঁদ পাতা হয়েছে। আর সেটা যদি বুঝতে পারে তাহলে সঙ্গে সঙ্গে ওখান থেকে কিন্তু চলে যাবে মেজো জেম্মা। এটা কিন্তু গুড পয়েন্ট কাম্মা। মানে যদি সিকিউরিটি থাকে তাহলে মা ভাববে কি আমরা ভয় পেয়ে ঘাবড়ে আছি, কিন্তু যদি কোনো সিকিউরিটি না থাকে, কিছু না থাকে, তাহলে কিন্তু মা আন্দাজ করবে এটা কোনো ফাঁদ। হ্যাঁ দেখ, তোরাও কিন্তু ভুল বলছিস না, কিন্তু তারপরেও আমি বলবো যে প্ল্যানটা একটু চেঞ্জ করা দরকার। হ্যাঁ, সিকিউরিটি থাক, কিন্তু এটা নিয়ে খুব একটা বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। এমনভাবে আমাদের প্ল্যানটা করতে হবে যাতে কারোর এটা না মনে হয় যে আমার কাছে পৌঁছানোটা খুব মুশকিল। দেখ, সিকিউরিটি তো থাকবেই, কিন্তু তার ফাঁকও থাকবে, তাহলেই তো আমরা যা করতে চাইছি সেটা করতে পারবো। আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আপনারা সিকিউরিটি রাখুন, কিন্তু সবাইকে তো ড্রেস পরিয়ে রাখার দরকার নেই। কিছু জনকে সাদা পোশাকে রাখুন, দর্শকের মাঝখানে বসিয়ে রাখুন। দেখুন, আপনাদের প্রত্যেকের কাছে দিশা চৌধুরীর ছবি থাকবে, কিন্তু সে যদি ছদ্মবেশেই আসে তাহলে সে যতক্ষণ না পর্যন্ত আমার উপর অ্যাটাক করবে বা আমার ক্ষতি করার চেষ্টা করবে, ততক্ষণ পর্যন্ত তো আপনারা আর ওনাকে স্পট করতে পারবেন না। তাই আমার মনে হয় প্ল্যানটা একটু চেঞ্জ করার দরকার। এবার বল, তোদের কি মনে হয় অনিরুদ্ধ? বলো। ওকে ম্যাডাম, আমরা তাহলে প্ল্যানটা আরেকবার ছকে নিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করি। তাই করুন। তাহলে আজকে আসি। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এসো। হ্যাঁ চলো। মা, তুমি কি দুশ্চিন্তা করছো? দেখ, এইটুকু চিন্তা তো হবেই রে। চিন্তা করো না মা, সেদিনকে সিসিটিভি মনিটরের সামনে আমি থাকবো, সব দিকে নজর রাখবো। মেজো জামা যেদিক থেকেই আসুক না কেন আর যে সাজে আসুক না কেন, আমার চোখে এড়াতে পারবে না। সেভাবে আমি সবটাই বুঝতে পারছি। শ্যামা, বলছিলাম যে তোর গুরুমাকে কি তোর অনুষ্ঠানে নিয়ে যাবি ভাবছিস? আসলে ওর শরীরটা তো ভালো নেই, তাই বলছিলাম আর কি। বিশ্বমশাই, ওইটুকু শরীর খারাপে গুরুমার কিচ্ছু হবে না। আমি তো গুরুমাকে নিয়েই যাব। আর আমি কি বললাম শুনলেন না? এবার থেকে আমার সব গানের বায়না গুরুমাই নেবেন। দেখুন বিশ্বমশাই, উনি গানের মানুষ, সেদিন গেলে ওনার ভালোই লাগবে। আর আপনি তো নিজের চোখেই দেখলেন, যখনই আমি বললাম যে আমি আবার গান গাইবো, সেটা শুনে গুরুমা কত খুশি হয়ে গেল। হ্যাঁ, খুশি তো হয়েছে, যাওয়ার জন্য ছটফটও করছে, কিন্তু ওই অপরাধ বোধে ভুগছে বলে কান্নাকাটি করছে আর কি। তবে আমার মনে হয় নিয়ে গেলে ভালোই হবে, বল?
নিয়ে তো আমি যাবই মেসোমশাই। কুরমা না গেলে চলে নাকি?